আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? স্যার, আপনি ভালো আলহামদুলিল্লাহ। আছেন? চলেন তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ভেরি ফার্স্ট লেকচার, হ্যাঁ, প্রথম লেকচার আমরা যেহেতু সিলেবাস আমরা আলোচনা করব, সিলেবাস আলোচনা দিয়ে শুরু করব। তারপরে লেকচার ওয়ানের যে টপিকগুলো, হ্যাঁ, ওই টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, চলেন তাহলে আলোচনায় যাই। এটা সম্ভবত একটা লাইভ ফ্রি ক্লাস, ফেসবুকেও এবং হচ্ছে আপনাদের জুমেও, দুইটা জায়গায় হবে। তো চলেন আমরা মূল আলোচনা করি। প্রথমে আমরা সিলেবাসটা আলোচনা করব খুব সংক্ষেপে, বাংলাদেশ বিষয়াবলীর যে সিলেবাসটা সেটা। প্রিলিতে বাংলাদেশ বিষয়াবলী থেকে 30 নাম্বার আসে, এটা আমরা সবাই কিন্তু জানি, ঠিক আছে? শুধু তাই কিন্তু নয়। ওয়ালাইকুম আসসালাম মমিন ভাই। তাই কিন্তু নয়, আপনারা জানেন যে ভূগোলে কিন্তু 10 নাম্বার আসে, এর মধ্যে 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু বাংলাদেশ বিষয়াবলী থেকে, অর্থাৎ 33-34 নাম্বার আসে। এবং রিটেনের জন্য এই সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ, রিটেনে 200 নাম্বার আসে। আচ্ছা, যেহেতু আজকে প্রিলির ক্লাস, আমরা প্রিলির সিলেবাসটা আলোচনা করব। প্রিলিমসের যে সিলেবাসটা, এই সিলেবাসটাকে আমরা আমাদের পড়ার সুবিধার জন্য বা অনুধাবনের সুবিধার জন্য 6টা অংশে ভাগ করব। হ্যাঁ, 6টা অংশ, 6টা অংশ। প্রথম যে অংশটা, সেই অংশটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস, এরপরে হচ্ছে ইংরেজ শাসন, আর ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলন। এই জিনিসগুলো আমরা প্রথম অংশে কভার করব। এই প্রথম অংশটা আপনাদের কাছে দেখবেন একটা লেকচার প্ল্যান দেয়া আছে। ওই লেকচার প্ল্যানের 1 থেকে 3 নাম্বার লেকচারে এই অংশগুলি আমরা আলোচনা করব। এবং এই অংশটা যদি খুব ইফেক্টিভলি শেষ করা যায়, তাহলে 4 থেকে 5 নাম্বার কিন্তু আমরা যতগুলি বিসিএস দিব ভবিষ্যতে কমন পাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আতিক স্যার, কেমন আছেন? এরপরে আমরা 2 নাম্বার অংশটা দেখব। 2 নাম্বার অংশটাই হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ। মহান মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, এই অংশটা অ্যাকচুয়ালি শুরু হবে আমাদের ভাষা আন্দোলন থেকে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে শুরু করে একদম আত্মসমর্পণ দলিল পর্যন্ত, আত্মসমর্পণ দলিল পর্যন্ত, পাকিস্তানের আত্মসমর্পণ দলিল পর্যন্ত এই অংশটা আমরা দেখব। এটা আমরা আমাদের লেকচার 4 থেকে 6 অংশে এটা আমরা কভার করব। এখান থেকেও কিন্তু যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করি, 4 থেকে 5 নাম্বার মিনিমাম কিন্তু চলে আসে, আরো বেশি আসতে পারে। আমরা এখানে মিনিমামটা নিয়ে কিন্তু কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা। 3 নাম্বার, 3 নাম্বার সবচেয়ে বড় অংশ, এটা সবচেয়ে বড় অংশ, সেটা হচ্ছে আমাদের সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এর সাথে আমরা জুড়ে দিব সংবিধানের সাথে রিলেটেড গভর্নমেন্ট সিস্টেম, মানে সরকার ব্যবস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। রাজনৈতিক ব্যবস্থা,
এই অংশটা আমরা লেকচার 7 থেকে 12-তে কভার করব এবং এই অংশটা খুব ম্যাসিভ একটা অংশ, খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশ বিষয়াবলীর। এই অংশটা যদি আমরা শেষ করতে পারি, আমরা 7 থেকে 9 নাম্বার কিন্তু কমন পাবো। 7 থেকে 9 নাম্বার। 3 নাম্বার অংশটা সংবিধান, সরকার ব্যবস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। 4 নাম্বার যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে বাংলাদেশের কৃষি, এরপরে হচ্ছে জনসংখ্যা, এরপরে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী রিলেটেড তথ্য। এই অংশটা যদি আমরা শেষ করতে পারি, এর আগে বলে দেই এটা আমাদের লেকচার প্ল্যানে 13 থেকে 14 নাম্বার লেকচারে আমরা কভার করব এবং এইটা কভার করলে কিন্তু আমাদের 4 থেকে 5 নাম্বার কমন পড়বে। হ্যাঁ, 4 থেকে 5 নাম্বার। এটা প্রিলির জন্য খুব গুরুত্বপূর্ণ, যদিও রিটেনে তেমন বেশি প্রশ্ন আসে না, প্রিলির জন্য এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। 5 নাম্বার অংশটা হচ্ছে বাংলাদেশের শিল্প, বাণিজ্য, অর্থনীতি, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা, প্রকল্প ইত্যাদি, পরিবহন, যোগাযোগ, এই বিষয়টা আমরা এখানে দেখব। 15 থেকে 16 নাম্বার লেকচারে আমরা এটা কভার করব। এই অংশটা থেকেও কিন্তু আপনারা 4 থেকে 5 নাম্বার পাবেন। হ্যাঁ, ওকে। 6 নাম্বার সর্বশেষ অংশ আমাদের সিলেবাসের, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় অর্জন এবং কিছু কেউ একজন মুরগি ডাকছে। সাম্প্রতিক তথ্য। এই অংশটা আমরা লেকচার 17 থেকে 18 তে কভার করব। এই অংশটা থেকে খুব বেশি নাম্বার কিন্তু আসে না, 2 থেকে 3 নাম্বার আমাদের বিসিএস প্রিলি এক্সামে আসে। ওকে, কি কি বাদ দিয়ে পড়বেন মুক্তিযুদ্ধ থেকে? দেখেন, স্বাধীনতার ঘোষণা, এই টপিকটা মোটামুটি বাদ দিয়ে পড়তে হবে। হুম হুম, আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখেন এই যে জুমে যদি আপনারা সাউন্ডটা একটু মিউট করে রাখেন তাহলে ভালো হবে। যখন আমার সাথে ইন্টারেক্ট করবেন সরাসরি, তখন কিন্তু আপনারা হচ্ছে এটা সাউন্ডটা ওপেন করে আমার সাথে কথা বলবেন, আদারওয়াইজ কিন্তু একটু বন্ধ করে রাখলে ভালো হয়। হুম, মুক্তিযুদ্ধে অংশে আমরা স্বাধীনতার ঘোষণা, এই অংশটা আমরা আপাতত বাদ দিব। এরপরে শেখ মুজিবুর রহমানের প্রাপ্ত বিভিন্ন উপাধিগুলো, এরপরে তার ক্যারিসমেটিক নেতৃত্ব, 7ই মার্চের ভাষণের শুধুমাত্র আন্তর্জাতিক যে অংশটা মানে স্বীকৃতির যে অংশটা সেটা পড়বো। এটা কয় মিনিটের কয়টা শব্দ, এত ডিপলি আগে যখন আমরা পড়তাম, এখন আর পড়া লাগবে না। হ্যাঁ, বা সংশ্লিষ্ট যখন আমরা আলোচনা করব তখন ওই জিনিসটা কিন্তু আমরা আরো বেশি ক্লিয়ার করে দিব। হ্যাঁ, যখন মুক্তিযুদ্ধ নিয়ে আমরা কথা বলবো। ওকে, তাহলে আমি সিলেবাসটা একটু ওভারভিউ করি আপনাদের সামনে। তো আমার সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। বিসিএস এর কনটেক্সটে সাবজেক্টটা কিন্তু কিছুটা গুরুত্বপূর্ণ। সাবজেক্টের বেশিরভাগ অংশই হচ্ছে মেমোরাইজিং, আন্ডারস্ট্যান্ডিং অংশ খুব কম। তো এই সাবজেক্ট থেকে প্রিলিতে একদম সরাসরি 30 নাম্বার আসবে, কারণ এই সাবজেক্টের জন্য 30 নাম্বার বরাদ্দ আছে। শুধু তাই নয়, আপনারা জানেন যে ভূগোলে আমাদের 10 নাম্বার আসে। এই ভূগোলের 10 নাম্বারের মধ্যে 3 থেকে 4 নাম্বার কিন্তু আমাদের বাংলাদেশের ভূগোল রিলেটেড। অর্থাৎ আমরা বলতে পারি এই সাবজেক্টটা কিন্তু প্রিলির 33 থেকে 34 নাম্বার কিন্তু কভার করবে। এবং রিটেনে 200 নাম্বারের একটা এক্সাম হয়, 4 ঘন্টায় আপনারা দিবেন, এটাও কিন্তু এক্সামে আসবে। হ্যাঁ, ওকে। তো আমরা বিসিএস প্রিলিমিনারির সম্পূর্ণ সিলেবাসটাকে নাম্বার অনুযায়ী বন্টন করেছি এবং আমাদের কাছে যে কোর্স প্ল্যানটা রয়েছে, আমাদের ওই কোর্স প্ল্যানের ভিত্তিতে 6টা ডিফারেন্ট অংশে কিন্তু আমরা ভাগ করেছি। হ্যাঁ, প্রথম অংশে প্রাচীন বাংলার ইতিহাস, ব্রিটিশদের শাসন আমাদের এইখানে,
আবার এবার হচ্ছে ব্রিটিশ বিরোধী বিভিন্ন রকম আন্দোলন, ব্রিটিশদের শাসন আমলে আমরা যে আন্দোলনগুলো তাদের বিরুদ্ধে করি, এই আন্দোলনগুলো ঠিকঠাক মতো পড়লে আমরা 4 থেকে 5 নাম্বার কমন পাবো। এটা আমাদের প্রিলির যে লেকচার প্ল্যান সেখানে 1 থেকে 3 নাম্বার লেকচারে কিন্তু দেয়া আছে। হ্যাঁ, এরপরে আসবে আমাদের মহান মুক্তিযুদ্ধ, একদম ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের আত্মসমর্পণ দলিল পর্যন্ত যত ধরনের ঘটনা বা তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা লেকচার 4 থেকে 6-এর মধ্যে জানার চেষ্টা করব, এবং এইখান থেকে আমরা মোটামুটি 4-5 নাম্বার বা তার চেয়ে বেশি নাম্বার চলে আসে আমাদের এক্সামে। 3 নাম্বার যে অংশটা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ম্যাসিভ অংশ। এখানে আমরা সংবিধান দেখব, এখানে আমরা সরকার ব্যবস্থা দেখব, এবং এখানে আমরা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাটা নিয়ে কিন্তু কথা বলবো। লেকচার 7 থেকে 12 পর্যন্ত বরাদ্দ এখানে 7 থেকে 9 নাম্বার কিন্তু চলে আসে, মানে হচ্ছে লাগভাগ এটা আমরা হচ্ছে ওই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে কিন্তু জানতে পারি। হ্যাঁ, এরপরে বাংলাদেশের কৃষি ব্যবস্থা, ফসলের উন্নত জাত, কৃষি বিষয়ক প্রতিষ্ঠানগুলো কোথায়, ধান সম্পর্কিত আলোচনা, পাট, গম, চা, ঠিক আছে, কৃষি শুমারি এবং কোন জেলায় কোন ধরনের ফসল বেশি চাষ হয়। এরপর হচ্ছে মৎস্য, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। জনসংখ্যা আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবস্থান, এরপরে হচ্ছে তাদের ধর্ম, তাদের যে উৎসব, ভাষা, দেবতা, এগুলো নিয়ে কথা বলবো। এখান থেকেও কিন্তু মোটামুটি 4-5 নাম্বার চলে আসে কৃষি এবং জনসংখ্যা থেকে। এরপরে হচ্ছে শিল্প বাণিজ্য, আমাদের শিল্প এবং বাণিজ্যিক অবস্থা, আমদানি রপ্তানি, রেমিটেন্স, আমাদের অর্থনীতি, বিভিন্ন রকম অর্থনৈতিক প্রকল্প, বিভিন্ন রকম অর্থনৈতিক ধারণা, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এখান থেকে 4-5 নাম্বার আসে। লেকচার 15 এবং 16-তে আমরা এটা কভার করব, এবং সর্বশেষে বাংলাদেশের কি জাতীয় অর্জনগুলো রয়েছে, সাথে আমাদের কিছু সাম্প্রতিক অংশ, বিভিন্ন সমীক্ষার বিভিন্ন রকম তথ্য বা রিসেন্ট ঘটে যাওয়া বিভিন্ন রকম তথ্য আমরা আলোচনা করব লেকচার 17 এবং 18-তে, এবং এখান থেকে কিন্তু 2 থেকে 3 নাম্বার আসে। তো এই হচ্ছে পুরা একটা, মানে আমাদের বাংলাদেশ বিষয়াবলী কোর্সের একটা খুব ব্রিফ বা সংক্ষিপ্ত একটা আউটলাইন। ওকে, আপনারা আউটলাইনটা আরেকবার একটু দেখেন, এরপরে আমরা আমাদের আজকের যে লেকচার সেটা থেকে আলোচনা করা শুরু করব। স্যার কি কি বিষয়গুলো বাদ দিতে হবে যদি একটু ভালো করে বলতেন। বাদ দিবেন কি কি? এখনো কি নতুন কোন সরকার গঠন হয়েছে বলেন? নতুন সরকার আসবে, তারপরে বাদ দেওয়ার প্রসঙ্গটা আসবে। তবে স্বাভাবিক অর্থে কিন্তু বলা যায় যে মুক্তিযুদ্ধে অংশে 7ই মার্চের ভাষণের যে তথ্যগুলি, স্বাধীনতার ঘোষণা রিলেটেড যে তথ্যগুলি, হ্যাঁ, এই জিনিসগুলি কিন্তু আপাতত পড়তে হবে না, বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিলেটেড যে আগে আমরা বিস্তারিত পড়াশোনা করতাম সেখান থেকে একটু শিথিলতা আসবে। তাছাড়া আমাদের অর্থনীতির অনেক কিছু কিন্তু আপাতত অমিট হবে, যেমন সরকারের বিভিন্ন রকম মেগা প্রজেক্ট, 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, রূপকল্প 2041, মানে ভিশন 2041, এগুলো আর আগের মতো গুরুত্ব দিয়ে আমরা পড়বো না। ওকে, আর সংবিধানের 5ম সংশোধনী এটা বাদ যাবে, সংবিধানে একটা আমূল পরিবর্তন আসবে। ওকে, মানে 5ম সংশোধনী রিলেটেড যেই সকল উপদফাগুলি আমাদের সংবিধানের সাথে যুক্ত হয়েছিল, ওই জিনিসগুলি কিছুটা গুরুত্ব কিন্তু হারাবে, মানে পরীক্ষায় আসবে না। এতটা আপাতত স্বাভাবিক যে নলেজ ওইখান থেকে কিন্তু বলা যায়। আর বাকিটা যখন নতুন সরকার গঠন হবে তখন কিন্তু একটা পরিবর্তন আসবে, এটা বলা যায়। আপাতত এতটুকুই। থ্যাংক ওকে, ইউ স্যার। ওয়েলকাম। চলেন তাহলে আমরা চলে যাব আমাদের আজকের মূল আলোচনায়। সেটা হচ্ছে লেকচার 1, প্রাচীন বাংলার ইতিহাস আর কৃষ্টি সংস্কৃতি, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। চলেন চলে যাই আমাদের আলোচনায়। তো লেকচারের নাম হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস, লেকচার 1, এটা আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী। লেকচারের নাম প্রাচীন বাংলার ইতিহাস। এই অংশে আমরা আসলে কোন কোন টপিক নিয়ে কথা বলবো একটু বলে রাখি। এই টপিকটা থেকে বা এই লেকচারটা থেকে প্রিলিতে 2 নাম্বার আসে, রিটেনে তেমন কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে, আমরা স্পেসিফাই করে ফেললাম, টপিকগুলো লিখে ফেলি আমরা। আমরা যেই সকল টপিকগুলো নিয়ে এখন কথা বলতে যাচ্ছি, মানে আস্তে আস্তে বলবো আর কি। প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কিভাবে বাঙালি জাতি আসলো আমাদের এই ভূখণ্ডে, বাঙালি জাতির উদ্ভব সম্পর্কে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব।
2 নাম্বার, সেটা হচ্ছে প্রাচীন বাংলার জনপদ সম্পর্কে জানবো খুব সংক্ষেপে। 3 নাম্বার অংশে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস এটাকে আমরা 2টা পর্বে আলোচনা করব। অনেক বড় টপিক তো, আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা এটাকে 2টা অংশে ভাগ করে নিব। 5 নাম্বার আমরা পড়ব প্রাচীন বাংলায় আগমনকারী পরিব্রাজকদের সম্পর্কে জানব। এবং সর্বশেষে আমরা কিন্তু উপমহাদেশে মুসলমানদের শাসন মানে সুলতানি আমল সম্পর্কে একটু সংক্ষেপে জানার চেষ্টা করব। তো এখান থেকে যদি আমরা একটু গুরুত্বের বিচারে আগাই, তাহলে দেখব এই যে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, এটা একটা 5 স্টার টপিক। প্রাচীন বাংলার জনপদ, এটা একটা 4 স্টার টপিক। সুলতানি আমল একটা 3 স্টার টপিক। বাঙালি জাতির উদ্ভব 2 স্টার টপিক। এবং পরিব্রাজক 1 স্টার টপিক। এই তো টপিকগুলো সুন্দর করে লিখে নেন। হ্যাঁ, ফজলে রাব্বি, ওয়েলকাম ওয়েলকাম। মমিন ভাই, আপনি জানেন যে উত্তরগুলি সব সাকিব আল হাসান। হ্যাঁ, এই জন্য আপনি কোশ্চেনটা করছেন, বুঝতে পারছি। ওকে, টপিকগুলো লেখা শেষ হলে আমাকে জানান। হ্যাঁ, তারপরে আমরা টপিকগুলো ধরে ধরে আলোচনা করব। স্যার লেখা শেষ। শেষ না? তো লেখা আপনারা কিন্তু শেষ। দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। এটাকে আমরা 2টা পর্বে ভাগ করব। প্রচুর প্রশ্ন আসে এই টপিকটা থেকে পার্টিকুলারলি। তাছাড়া প্রাচীন বাংলার জনপদ, সুলতানি আমল এবং বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস, এই টপিকগুলো থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে। সেজন্য গুরুত্বের বিচারে আমি বিভিন্ন স্টার মার্কিং করছি বেসড অন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। ওকে, চলেন তাহলে আমরা মূল আলোচনায় যাচ্ছি। আহাদ আদনান, ওয়েলকাম ওয়েলকাম। চলেন মূল আলোচনায় যাই। আমাদের প্রথম টপিকটা হলো বাঙালি জাতির উদ্ভব। তো আমরা মূল যে কথাগুলি যেগুলি এক্সামে আসে সেগুলি আগে একটু লিখে নিব। হ্যাঁ, লিখে নেওয়ার পরে আমরা তথ্যগুলোর মধ্যে একটা কানেকশন তৈরি করার চেষ্টা করব। ওকে, বাঙালি জাতির উদ্ভব। বাঙালি জাতির উদ্ভব হয়েছে মূলত 2টা জাতিগোষ্ঠী থেকে। একটা হচ্ছে প্রাক আর্য বা অনার্য জাতিগোষ্ঠী, প্রাক আর্য বা অনার্য জাতি। আরেকটা হচ্ছে আর্য জাতি। প্রাক আর্য বা অনার্য জাতি, আরেকটা হচ্ছে কি আর্য জাতি। জি, বলেন সুহানা ইসলাম। এই অনার্য জাতি মূলত 4টি ছিল বা 4টা অংশে কিন্তু বিভক্ত ছিল। এই যে একটা, আমরা 4টা শাখা নামায় ফেলি। হ্যাঁ, 4টা শাখা কিন্তু নামায় ফেললাম। প্রথম শাখায় আসবে নেগ্রিটো জাতি। নেগ্রিটো খর্বাকার একটা জাতি, একটু কালো বর্ণের। তো তারা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, দক্ষিণ পূর্ব এশিয়া হতে কিন্তু আমাদের এই
ভূখণ্ডে আগমন করে এবং বাঙালি জাতি গঠনে প্রথম জাতি। বাঙালি জাতি গঠনে প্রথম জাতি। আমাদের যে সাঁওতাল উপজাতিটা আছে না, এই সাঁওতাল উপজাতির মধ্যে নেগ্রিটো জাতির একটা বৈশিষ্ট্য বা জীবনধারা কিন্তু পরিলক্ষিত হয়। আচ্ছা, এবার আসবে অস্ট্রিক জাতি। অস্ট্রিক, এই অস্ট্রিক জাতিটা ইন্দোচীন, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া হতে আমাদের ভূখণ্ডে আগমন করে এবং তারা যেটা করে, আগমন করে ভাষা, সংস্কৃতি, সভ্যতা সকল ক্ষেত্রে নেগ্রিটোদের থেকে এগিয়ে থাকার কারণে এরা এই ভূখণ্ড থেকে নেগ্রিটোদের উৎখাত করে। উৎখাত করে এবং তারা একাই এই ভূখণ্ডে বসবাস করে বিধায় বাঙালি জাতির অধিকাংশ মানে বেশিরভাগ অংশ এই জাতি হতে গড়ে উঠেছে। এই জন্য বাঙালি জাতিকে বলা হয় আদি অস্ট্রালয়েড জাতি। এই জন্য বাঙালি জাতিকে বলা হয় অস্ট্রালয়েড জাতি। থ্যাংক ইউ তানিয়া হালাদার। ওকে, এইবার অস্ট্রিকের পরে চলে আসবে হচ্ছে দ্রাবিড় জাতি। দ্রাবিড় একটা দক্ষিণ ভারতীয় জাতি, অর্থাৎ এরা দক্ষিণ ভারত থেকে আগমন করে। দক্ষিণ ভারত থেকে আগমন করে এরা অস্ট্রিকদের সাথে চুক্তি করে বা মিলে আমাদের এই ভূখণ্ডে বসবাস করে। অস্ট্রিকদের সাথে চুক্তিবদ্ধ হয়ে বসবাস করে। অর্থাৎ বাঙালি জাতি যে সংকর জাতি হবে, তাদের একসাথে বসবাস করা থেকে কিন্তু আমরা একটা সেন্স ক্রিয়েট করতে পারতেছি। হ্যাঁ, ধন্যবাদ আব্দুল্লাল মামুন, ধন্যবাদ। এরপরে আসবে হচ্ছে ভোটচীন জাতি। ভোটচীন জাতি এটা একটা মঙ্গোলয়েড জাতি, অর্থাৎ মঙ্গোলিয়া এবং বার্মার কিছু অংশ থেকে। মঙ্গোলিয়া, তিব্বত, বার্মা, তিব্বত হতে আগমন করে। আমাদের যে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর আছে না, যেমন চাকমা, মুরং, মারমা, হ্যাঁ, এদের যে অংশগুলি এটা কিন্তু ভোটচীন জাতি থেকে এখানে এসেছে। হ্যাঁ, তাহলে উপজাতির বেশিরভাগ অংশ মানে অধিকাংশ এই জাতি হতে গড়ে উঠেছে। এবার হচ্ছে আর্য জাতি। আর্যরা ইউরাল পর্বত, মধ্য এশিয়ার এবং ইরানের ইউরাল পর্বত ও রাশিয়ার বিস্তীর্ণ তৃণভূমি অঞ্চল, যার নাম হচ্ছে ককেশাস অঞ্চল হতে আগমন করে এবং তারাই কিন্তু প্রথম ধর্মভিত্তিক সমাজ ব্যবস্থা কিন্তু আমাদের এই ভূখণ্ডে গড়ে তোলে। তাদের ধর্মটা কিন্তু সনাতন ধর্ম। যেহেতু সনাতন ধর্ম,
তাদের ধর্মগ্রন্থটা কিন্তু বেদ। সনাতন ধর্মের ধর্মাবলম্বীদের প্রধান যে ধর্মগ্রন্থটা সেটা হচ্ছে বেদ। বেদের কিন্তু 4টা শাখা আছে, তাই না? যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ আর ঋগ্বেদ। তবে অন্যতম যে শাখা সেটার নাম হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ, এই যে ঋগ্বেদের একটা গ্রন্থ বা অধ্যায় নাম হচ্ছে ঐতরেয় আরণ্যক। ঐতরেয় আরণ্যক। এই ঐতরেয় আরণ্যক গ্রন্থে প্রথম বঙ্গ শব্দটির উল্লেখ রয়েছে। প্রথম বঙ্গ শব্দটির উল্লেখ কিন্তু রয়েছে। ওকে, আপনারা সুন্দর করে তথ্যগুলো লিখে রাখেন, লেখা শেষ হলে আমাকে জানাবেন, তারপর আমরা একটু এই তথ্যগুলো নিয়ে একটু আলোচনা করব। লেখা শেষ। লেখা সবাই শেষ স্যার করেছেন তো না? স্যার না স্যার, একটু বাদ আছে। লিখেন লিখেন, লিখতে হবে। লেখা শেষ করেছেন? জি স্যার। জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। স্যার আমরা কোন বইটা কিনতে পারি? কোন বই কিনবেন? টাফ কোশ্চেন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে তথ্যগুলি ডিটেলসে জানার জন্য আমাদের বিসিএস কনফিডেন্স ওই নিবেন, আমার ক্লাস এই দুটা মোটামুটি বললেই কিন্তু যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, স্যার লেকচার শিট গুলাতে কি এইভাবেই দেওয়া আছে না? না, লেকচার শিটে তো এইভাবে দেয়া নাই। লেকচার শিটে হচ্ছে তথ্য আকারে দেয়া আছে। লেকচার শিট আপাতত পড়বেন না। হ্যাঁ, যখন এই যে সার্কুলার দিবে, আপনি যখন রিভিশনে যাবেন, যখন প্রচুর প্রশ্ন মানে টাইপ টু টাইপ প্রশ্ন পড়ার দরকার হবে, তখন আপনি লেকচার শিট পড়বেন। আপাতত লেকচার শিট গুলো পড়বেন না। তাতে কি হবে, আপনার যে পড়ার আগ্রহটা নষ্ট হবে। বা ডিটেলসে পড়ার বা জেনে জেনে পড়ার যে মানে আগ্রহটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওকে, এবং ইভেনচুয়ালি স্যার আপনি লেকচার শিট পড়ে কিন্তু প্রিলি পাসও করতে পারবেন না, শুধু লেকচার স্যার শিট। আমাদেরকে লেকচার শিট দেওয়া হয়। হুম, স্যার আমাদেরকে পড়ানোর সময় একটু রিটেনে কি কি আছে ওই টপিক গুলাও যখন পড়াবেন তখন একটু বলে দিবেন, তাহলে আমরা অবশ্যই একটু সুবিধা হবে পড়ানো। অবশ্যই অবশ্যই, ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি। চলেন আলোচনা করি। তাহলে এই যে টপিকটার নাম হচ্ছে বাঙালি জাতির উদ্ভব কিভাবে হলো। তো বাঙালি জাতির উদ্ভব এর একটা জটিল প্রক্রিয়া, কারণ বাঙালি জাতি একটা সংকর জাতি। আমরা জানি বাঙালি জাতি কোনো মৌলিক বা একক জাতি নয়। বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠী কৃষি কাজ করার জন্য, শিকার করার জন্য, বসবাসের জন্য আমাদের এই ভূখণ্ডে এসেছেন। তাদের ভাষা, সভ্যতা এবং সংস্কৃতির বিস্তার করতে গিয়ে বংশবৃদ্ধি করেছেন এবং বিভিন্ন নতুন নতুন জাতির সাথে মিলিত হয়ে আজকের কিন্তু এই বাঙালি জাতি। এই জন্য বাঙালি জাতিকে কিন্তু সংকর জাতি বলা হয়। বাঙালি জাতির উদ্ভব হয়েছে মূলত 2টা জাতিগোষ্ঠী থেকে। একটা হচ্ছে প্রাক আর্য, এটাকে আমরা অনার্য জাতি বলি। আরেকটা জাতি হচ্ছে আর্য জাতি। তো অনার্য জাতি আবার 4 ধরনের হয়: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় আর ভোটচিন জাতি। প্রথম যে জাতিটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে নেগ্রিটো জাতি। এরা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আমাদের এই ভূখণ্ডে আগমন করে। এই দক্ষিণ পূর্ব এশিয়ার বর্তমান দেশ কিন্তু 11টি, মনে রাখবেন। বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হলো 11টি। এই যে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন,
ইন্দোনেশিয়া, লাওস, মায়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর আর পূর্ব তিমুর। এই হচ্ছে 11টা দেশ। এর মধ্যে পূর্ব তিমুরকে বাদ দিলে থাকে 10টা দেশ। এই 10টা দেশ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা আঞ্চলিক সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে, যার নাম হচ্ছে আসিয়ান। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সংস্থাটার নাম হচ্ছে কি? আসিয়ান। পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোন দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ তবে আসিয়ানের সদস্য নয়? উত্তরটা হচ্ছে পূর্ব তিমুর। পূর্ব তিমুর। ওকে, তো বাঙালি জাতি গঠনে প্রথম যে জাতি সেটা হচ্ছে কোন জাতি? নেগ্রিটো জাতি। তো নেগ্রিটোদের আগমনের বেশ কিছু বছর পর খ্রিস্টপূর্ব 2500 অব্দে, আজ থেকে প্রায় 4500 বছর আগে আমাদের এই ভূখণ্ডে একটা নতুন জাতি আগমন করে, তার নাম হচ্ছে অস্ট্রিক জাতি। তারা মূলত ইন্দোচীন। ইন্দোচীনের দেশ আবার 3টি, ভিয়েতনাম, লাওস আর কম্বোডিয়া। ইন্দোচীনের দেশ হচ্ছে 3টি, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া। এরপরে আমাদের দক্ষিণ দিকে ইন্দোনেশিয়া এবং ইন্দোনেশিয়ার নিচে প্রশান্ত মহাসাগরীয় একটা দ্বীপ রাষ্ট্র, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। এই জায়গাগুলো থেকে আগমন করে। তাহলে অস্ট্রিকরা আগমন করে ইন্দোচীন, অর্থাৎ ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে আগমন করে। তারা আগমন করার পরে তারা কিন্তু এখানে বসবাস করা শুরু করে এবং প্রত্যক্ষ করে তারা জাতিসত্তা, শিক্ষা, ভাষা, সংস্কৃতি, যোগাযোগ সবকিছুতেই না নেগ্রিটোদের চেয়ে যোজন যোজন এগিয়ে। একটা কথা আছে না, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। তারা যেটা করলো, নেগ্রিটোদেরকে আমাদের এই ভূখণ্ড থেকে উৎখাত করলো এবং এইখানে তারা বসবাস করা কিন্তু শুরু করলো এককভাবে। তো এককভাবে যখন আপনি অনেক বছর বসবাস করবেন, তখন কিন্তু আপনি আপনার সংস্কৃতি, ভাষা এগুলোর বিকাশ ঘটাবেন, বংশ বিস্তার করবেন। সেই জন্য বাঙালি জাতির অধিকাংশ বা বেশিরভাগ অংশ গড়ে উঠেছে কিন্তু অস্ট্রিক জাতি থেকে, এবং এই জন্যই কিন্তু বাঙালি জাতিকে আদি অস্ট্রালয়েড জাতি বলা হয়। বাঙালি জাতিকে কি বলা হয়? আদি অস্ট্রালয়েড জাতি। এরপরে আসলো দ্রাবিড় জাতি। অস্ট্রিকদের আগমনের ঠিক পরেই দক্ষিণ ভারত থেকে, সাউথ ইন্ডিয়া থেকে একটা জাতি আগমন করলো। সেই জাতিটার নাম হচ্ছে দ্রাবিড়। এই দক্ষিণ ভারত থেকে জাতিটা আগমন করলো। যেমন দেখবেন ভারতের যে জাতীয় সঙ্গীত, ওইখানে কিন্তু দ্রাবিড়দের কথা বলা আছে। ওই যে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উত্তরবঙ্গ, হ্যাঁ, উৎকাল বাঙ্গা মানে হচ্ছে উড়িষ্যাকে বুঝাইছে। যাই হোক, তো এই অস্ট্রিকদের সাথে চুক্তিবদ্ধ হয়ে তারা বসবাস করে। তারা মিলেমিশে বসবাস করার ফলে বাঙালি জাতি যে সংকর জাতি হবে, তার একটা ধারাবাহিকতা কিন্তু এখানে চলে আসে। এবার আসলো এরপরে ভোটচীন জাতি। ভোটচীন জাতি বেসিক্যালি মঙ্গোলিয়া, বার্মা, তিব্বত থেকে আগমন করে। এই জন্য বেশিরভাগ অংশ মঙ্গোলিয়া থেকে আগমন করেছে বিধায় ভোটচীন জাতিকে বলা হয় মঙ্গলয়েড জাতি। ভোটচীন বা মঙ্গলয়েড জাতি। তো আমাদের যে উপজাতিগুলো আছে, বৃহত্তম যে উপজাতিগুলো, যে চাকমা, মারমা, মুরং, এরা কিন্তু ভোটচীন জাতি থেকেই আমাদের এই ভূখণ্ডে এসে বসবাস শুরু করেছিল। তো তারপরে একটা জাতি আসে, তার নাম হচ্ছে আর্য জাতি। প্রায় 2000 বছর আগে তারা মধ্য এশিয়ার ইউরাল পর্বত এবং রাশিয়ার বিস্তীর্ণ তৃণভূমি অঞ্চল, ককেশাস অঞ্চল থেকে আগমন করে। তাদের ধর্ম ছিল সনাতন। তারাই সর্বপ্রথম ধর্মভিত্তিক একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলে। তাদের ধর্মগ্রন্থ ছিল বেদ, এবং বেদের আপনারা জানেন 4টা শাখা আছে: যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ আর ঋগ্বেদ। অন্যতম শাখাটা হচ্ছে ঋগ্বেদ। এই ঋগ্বেদের একটা উল্লেখযোগ্য গ্রন্থ নাম হচ্ছে ঐতরেয় আরণ্যক। এই ঐতরেয় আরণ্যক গ্রন্থে কিন্তু সর্বপ্রথম বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায়। পরীক্ষায় প্রশ্ন আসে, সর্বপ্রথম বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায় কোথায়? সেটা হচ্ছে ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। তাহলে যদি আমরা সামারাইজ করি, বাঙালি জাতির উদ্ভব ঘটেছে 2টা জাতি থেকে, প্রাক আর্য বা অনার্য জাতি, আরেকটা হচ্ছে আর্য জাতি। অনার্য জাতি আবার মানে হচ্ছে বিকশিত হয়েছে 4টা জাতিগোষ্ঠী থেকে: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় আর ভোটচীন। প্রথম জাতিটা হচ্ছে নেগ্রিটো, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আগমন করে। এরপরে হচ্ছে অস্ট্রিক। তারা সবকিছুতে নেগ্রিটোদের থেকে এগিয়ে থাকার কারণে তারা কি করে? নেগ্রিটোদেরকে উৎখাত করে, এবং বাঙালি জাতির অধিকাংশ অংশ কিন্তু এই অস্ট্রিক জাতি থেকেই গড়ে ওঠে।
দক্ষিণ ভারত থেকে আগমনকারী জাতিটা হচ্ছে দ্রাবিড়, তারা অস্ট্রিকদের সাথে চুক্তিবদ্ধ হয়ে বসবাস করে। এরপরে মঙ্গোলয়েড জাতি অর্থাৎ মঙ্গোলিয়া, বার্মা, তিব্বত থেকে আগমন করে ভোটচীন জাতি। আমাদের উপজাতির অধিকাংশ গড়ে উঠেছে এই ভোটচীন জাতি থেকে। ইউরাল পর্বত এবং রাশিয়ার বিস্তীর্ণ তৃণভূমি ককেশাস অঞ্চল থেকে আগমন করে আর্য জাতি। তারা ধর্মভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলে। তাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্মগ্রন্থ বেদ, বেদের অন্যতম শাখা ঋগ্বেদ। ঋগ্বেদের গ্রন্থ ঐতর আরণ্যক, এবং এই ঐতর আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম কিন্তু বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায়। ওকে, এই হচ্ছে সংক্ষেপে বাঙালি জাতির উদ্ভবের একটা ধারণা বা তথ্য। সবাই লিখেছেন তো, তাই না? চলেন আমরা পরের অংশে যাই। পরের অংশে যাই। পরের অংশে আমরা দেখব হচ্ছে প্রাচীন বাংলার জনপদ, মানে আমাদের পরের যে টপিকটা, সেখানে আমরা প্রাচীন বাংলার জনপদ নিয়ে আলোচনা করব। তো আমরা কিছু বেসিক তথ্য লিখে রাখি জনপদ রিলেটেড। প্রাচীন বাংলার জনপদ। জনপদ শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র ভূখণ্ড। ক্ষুদ্র ভূখণ্ড। প্রাচীন বাংলায় জনপদ ছিল 16টি। তবে আমরা বর্তমানে যে বাংলাদেশে বসবাস করছি, এই বাংলাদেশ ভূখণ্ডে জনপদ ছিল 10টি। প্রাচীনতম জনপদটা হচ্ছে পুন্ড্র। প্রাচীনতম জনপদটা হচ্ছে পুন্ড্র। পুন্ড্রের যে রাজধানী তার নামটা একটু সাইডে লিখে রাখেন, পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর, যা বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। পুন্ড্রবর্ধন। এরপরে আসবে হচ্ছে আয়তনে বৃহত্তম জনপদ। আয়তনে বৃহত্তম জনপদটা হচ্ছে বঙ্গ। বঙ্গ জনপদ। এই সবগুলো জনপদগুলোকে সর্বপ্রথম গৌড় নামে একত্র করেন রাজা শশাঙ্ক। এই জন্য রাজা শশাঙ্ককে বলা হয় গৌড়েশ্বর বা গৌড়রাজ। এই জন্য রাজা শশাঙ্ককে বলা হয় গৌড়েশ্বর বা গৌড়রাজ। এই হচ্ছে জনপদ রিলেটেড কিছু বেসিক তথ্য। হ্যাঁ, ঐতর আরণ্যক হচ্ছে ঋগ্বেদের একটা গ্রন্থ। এটা সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। ওকে, চলেন তাহলে কিছু বেসিক কথা আলোচনা করি। তো জনপদ শব্দের অর্থ ক্ষুদ্র ভূখণ্ড। যে প্রাচীন কালে আমাদের এই যে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ বা বিহার বা উড়িষ্যার মতো এরকম বড় বড় ভূখণ্ড ছিল, তখন ছোট ছোট কৃষি ভিত্তিক সামন্ত রাজারা যে জায়গাগুলোকে শাসন করত, এই ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ডকে বলা হতো জনপদ। প্রাচীন বাংলায় মোট জনপদ ছিল 16টি, এবং আমাদের বর্তমানে যে বাংলাদেশ ভূখণ্ডে বিলং করছি সেখানে জনপদ ছিল 10টি। এর মধ্যে কিছু জনপদ নিয়ে আমরা একটু পরেই কিন্তু আলোচনা করব একটা মানচিত্রের মাধ্যমে। তো সবচেয়ে প্রাচীনতম জনপদটার নাম হচ্ছে পুন্ড্র, যেটা রাজধানী ছিল আমাদের মহাস্থানগড়ে।
এবং ওই সময় নাম ছিল পুন্ড্রবর্ধন। আয়তনে সবচেয়ে বড় এবং আধুনিক জনপদ বলা হতো বঙ্গ জনপদকে। আর প্রাচীন বাংলায় যতগুলো জনপদ ছিল সর্বপ্রথম জনপদগুলোকে রাজা শশাঙ্ক গৌড় নামে একত্রিত করেন বিধায় শশাঙ্ককে বলা হয় কি গৌড়েশ্বর বা গৌড় রাজ। এবার চলেন আমরা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা জনপদ কোনটা কোথায় অবস্থিত ছিল সেটা কিন্তু একটু জেনে রাখি। ওকে, চলেন আমরা একটা ছকে তথ্যগুলো দেখব। ছকে বলতে একটা মানচিত্র, খুব আপনারা একটা সুন্দর একটা ছোট মানচিত্র আঁকবেন। ওকে, ওই মানচিত্রের অংশে কিন্তু আমরা দেখে ফেলবো যে কোন জনপদটা কোথায়। এই তো আমরা কিন্তু একটা ফ্রেম তৈরি করে ফেলতেছি। হ্যাঁ, আপনারা একটা ফ্রেম তৈরি করে ফেলেন। ওকে, আপনারা একটা ফ্রেম তৈরি করে ফেলেন। তো এই ফ্রেমটাকে আমরা বেশ কয়েকটা অংশে ভাগ করব। এটা আমাদের বাংলাদেশের একটা প্রতীকী মানচিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমরা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা অংশে ভাগ করব। এই যে উপরে নিচে একটা দাগ টানলাম, এই অংশটাকে একটা সাইডে রাখলাম, এরপরে এই অংশটাকে একটু ভাগ করলাম, এই অংশটাকে একটা ভাগ করলাম। হুম, এরপরে হচ্ছে এই জায়গাটাকে নিয়ে এই জায়গাটাকে একটা ভাগ করলাম, এরপরে হচ্ছে এই জায়গাটায় একটা ভাগ করলাম। ওকে, এইভাবে আমরা বেশ কয়েকটা অংশে ভাগ করে ফেললাম। আমরা দেখেন একদম ডান দিকে এই যে এই যে ঢালটা বরাবর উপরে নিচে কিন্তু দাগ টেনেছি। এইখানে হচ্ছে আমাদের বৃহত্তর সিলেট, এইখানে হচ্ছে বৃহত্তর সিলেট, আর এইখানে হচ্ছে চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রাম। এরা যে জনপদ, জনপদটার নাম হচ্ছে হরিকেল জনপদ। হরিকেল। তাহলে এই মানচিত্রের বাইরে 1 নাম্বার দিয়ে লিখবেন হরিকেল। হরিকেল, হরিকেলে হচ্ছে বর্তমান সিলেট, এরপরে হচ্ছে চট্টগ্রাম, আর হলো পার্বত্য চট্টগ্রাম। 2 নাম্বার, 2 নাম্বার দেখবেন এই যে এইখানে হচ্ছে আমাদের বৃহত্তর কুমিল্লা এবং এইখানে হচ্ছে আমাদের বৃহত্তর নোয়াখালী, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বর্তমানে এই জায়গাগুলি। হ্যাঁ, এই জায়গাগুলি নিয়েছিল সমতট জনপদ। সমতট জনপদ, বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী। 2 নাম্বার সমতট, সমতট হচ্ছে কুমিল্লা আর নোয়াখালী। সমতটের যে রাজধানী, রাজধানীটার নাম একটু লিখে রাখবেন। সমতটের রাজধানীটার নাম হচ্ছে বড় কামতা, যেটা হচ্ছে কুমিল্লার ময়নামতিতে বর্তমানে। হ্যাঁ, সমতটের রাজধানী হচ্ছে বড় কামতা, যেটা বর্তমানে কুমিল্লার ময়নামতিতে। তো এই যে দেখেন বিশাল একটা অংশ। হুম, এর মাঝখানে আমি আবার এই জায়গাটাকে একটু একটু সাইড করে রাখলাম। এই যে বিশাল একটা অংশ, বিশাল বিশাল একটা অংশ, আমরা বলেছিলাম সবচেয়ে বড় জনপদ হচ্ছে বঙ্গ জনপদ। এই যে উপরে হচ্ছে ময়মনসিংহ, ময়মনসিংহ এর নিচে ঢাকা, ঢাকার নিচে ফরিদপুর, এখানে পাশে কুষ্টিয়া, যশোর, এরপর হচ্ছে খুলনার অংশ। এই পুরাটাই হচ্ছে কোন জনপদে? বঙ্গ জনপদে। সবচেয়ে বড় জনপদ আয়তনে, সবচেয়ে বড় জনপদ হচ্ছে কি জনপদ? বঙ্গ জনপদ। 3 নম্বরে লিখবেন বঙ্গ। বঙ্গ জনপদ।
ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর এবং খুলনার কিছু অংশ। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এই জায়গাটা ছিল বঙ্গ জনপদ। ওকে, এরপরে দেখেন বঙ্গের পাশে মানে এই যে খুলনার পাশে একটা বিভাগ আছে, সেটা হচ্ছে বরিশাল বিভাগ। বরিশাল বিভাগের জায়গাগুলি হচ্ছে চন্দ্রদ্বীপ জনপদ। চন্দ্রদ্বীপ 4 নাম্বার লিখবো চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ, বরিশাল, পটুয়াখালী। ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, ভোলা এরাও চন্দ্রদ্বীপ জনপদের অন্তর্গত। এই জায়গায় হচ্ছে আমাদের উত্তরবঙ্গ এবং উত্তর পশ্চিমবঙ্গ। অর্থাৎ এইখানে আমাদের কি আছে, উপরে আছে রংপুর বিভাগ, রংপুর বিভাগের নিচে হচ্ছে রাজশাহী বিভাগ। এইখানে সবার প্রথমে যে জনপদটা ছিল তা হচ্ছে পুন্ড্র জনপদ। পুন্ড্র পুন্ড্র জনপদের পরে কিন্তু ঠিক একই জায়গাগুলি নিয়ে আরেকটা জনপদ হয়, নাম হচ্ছে বরেন্দ্র জনপদ। অর্থাৎ রাজশাহী, রংপুর, দিনাজপুর, বৃহত্তর বগুড়া এরা কিন্তু পুন্ড্র এবং বরেন্দ্র এই দুইটা জনপদের মধ্যে, অর্থাৎ জায়গাগুলি কিন্তু একই জায়গায়। প্রথমে পুন্ড্র জনপদ, পুন্ড্র জনপদের পরে হয় বরেন্দ্র জনপদ। পুন্ড্র প্লাস বরেন্দ্র। বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর। পুন্ড্রের রাজধানী তো আপনারা জানেনই, পুন্ড্রের রাজধানী হচ্ছে পুন্ড্রবর্ধন, যেটা বর্তমানে মহাস্থানগড় নামে কিন্তু আমরা সবাই জানি। এরপর আমরা এই যে রাজশাহী বিভাগের একটা জায়গা বা জেলা বর্তমানে, এটাই কিন্তু আমরা আলাদা করে রেখেছিলাম, যেটার নাম হচ্ছে সর্বপশ্চিমের জেলা চাঁপাই নবাবগঞ্জ। চাঁপাই নবাবগঞ্জের আশেপাশে পশ্চিমবঙ্গের, বর্তমানে পশ্চিমবঙ্গের জায়গাগুলি যেমন এই যে মালদহ, এরপর হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান, এই জায়গাগুলি নিয়ে হচ্ছে গৌর জনপদ। গৌর, তো 6 নম্বরে আমরা লিখবো গৌর। গৌর জনপদ, চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের একমাত্র জায়গা যেটা গৌর জনপদের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ, এরপর হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান। এরপরে যে এই জায়গাটা দেখেন, এই যে মুর্শিদাবাদের নিচে এই জায়গাটাকে বলা হয় দক্ষিণ বর্ধমান, মেদিনীপুর, কলকাতা। এই অংশটাকে নিয়ে গঠিত হয়েছিল রার, ভাগীরথী নদীর পশ্চিম তীর, রার। এই গৌড়ের কিন্তু একটা রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, যেটা বর্তমানে মুর্শিদাবাদে। 7 নম্বরে লিখবো রার, ভাগীরথী নদীর পশ্চিম তীর। রারের রাজধানীর নামটা হচ্ছে কটিবর্ষ। কটিবর্ষ সুন্দর করে লিখে নেন, হ্যাঁ, তারপর আমাকে জানান। তার পশ্চিম তীরের পরে কি লিখছেন বুঝতে পারছি এটা না। রাজধানী কটিবর্ষ। রাজধানী হ্যাঁ, কটিবর্ষ। কটিবর্ষ রাজধানীর নাম। স্যার পুন্ড্র, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এইগুলো নিয়ে হবে না আলাদা?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সবকিছুই পুণ্ড জনপদে। এই যে পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, হ্যাঁ, এখানে রাজশাহী, বগুড়া, এ সব কিছু কিন্তু পুণ্ড জনপদে। পুণ্ড জনপদের পরে প্রাচীনতম জনপদ, পুণ্ড জনপদের পরে জনপদ, সেম একই জায়গাগুলো নিয়ে। বুঝতে পারছেন? সেই জন্য দেখেন আমি পুণ্ড প্লাস বরেন্দ্র, আগে হচ্ছে পুণ্ড হয়, পুণ্ডের ধ্বংসের পরে হয় বরেন্দ্র। তাহলে একই জায়গা, পুন্ড যখন ধ্বংস হয় তখন বরেন্দ্রের ভিতরে নীলফামারী এগুলো চলে আসে। সব চলে আসে। হ্যাঁ, আচ্ছা, বৃহত্তর রংপুর, বৃহত্তর দিনাজপুর, তখন তার নীলফামারী এরকম ছিল না, গন্ডোয়ানা ল্যান্ড ছিল নাম দিনাজপুরে, রংপুরে ছিল রঙ্গপুর। তোলা শেষ। শেষ না? চলেন একটু আলোচনা করি। তো জনপদ মানে হচ্ছে ক্ষুদ্র ভূখণ্ড, আমরা জানি। তো প্রথমেই যদি আমরা বাংলাদেশের মানচিত্রের দিকে তাকাই, বর্তমান মানচিত্র, এই মানচিত্রকে এই যে চট্টগ্রামে যাওয়ার মানে দক্ষিণ পূর্বের যে ঢালটা, চিকন বা সরু যে অংশটা, ওই ঢাল বরাবর উপর নিচে যদি একটা দাগ টানি, তাহলে উপরে পাবো সিলেট, নিচের দিকে পাবো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। এই জায়গাগুলো নিয়ে যে জনপদটা ছিল সেটা হচ্ছে হরিকেল জনপদ। হরিকেল জনপদ। এরপরে দেখবেন হরিকেল জনপদের পাশে, চট্টগ্রামের পাশে কুমিল্লা এবং নোয়াখালী, বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী, এই জনপদটার নাম হচ্ছে সমতট জনপদ। সমতট জনপদ। এরপরে হচ্ছে সবচেয়ে বড় জনপদ বৃহত্তম আয়তনে, সেটা হচ্ছে বঙ্গ জনপদ। ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এরা সবাই কিন্তু বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। এই ফরিদপুরের নিচে হচ্ছে বৃহত্তর বরিশাল, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ভোলা, ঝালকাঠি, এরা হচ্ছে চন্দ্রদ্বীপ জনপদ। এরপর আমরা যদি একটু উত্তরের দিকে যাই, উপরের দিকে যাই ম্যাপে, দেখবো আমাদের রাজশাহী, রংপুর বিভাগ। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা বাদে রংপুর এবং রাজশাহী বিভাগের সবগুলি অংশ ছিল প্রথমে পুণ্ড জনপদের অংশ, পরবর্তীতে বরেন্দ্র জনপদের অংশ। এই যে চাঁপাইনবাবগঞ্জকে আমরা আলাদা করে রাখছিলাম, চাঁপাইনবাবগঞ্জের আশেপাশে বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম জায়গা, যেমন মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান, এই জায়গাগুলো নিয়ে হচ্ছে কি জনপদ? গৌড় জনপদ। ওই যে শশাঙ্ক সর্বপ্রথম সবগুলো জনপদকে গৌড় নামে একত্রিত করেছিলেন। এবং মুর্শিদাবাদের নিচে দেখবেন দক্ষিণ বর্ধমান, কলকাতা, এরপর হচ্ছে মেদিনীপুর, অর্থাৎ ভাগীরথী নদীর পশ্চিম তীর, এই জায়গাটায় ছিল রাঢ় জনপদ। রাঢ় জনপদ। তো এইভাবে আপনারা একটু দেখে দেখে পড়বেন, ইনশাল্লাহ জনপদ থেকে প্রশ্ন আসলে আপনি অ্যান্সার করতে আচ্ছা, পারবেন। সপ্তগাঁও একটা ছিল না? খুলনা, বাগেরহাট হ্যাঁ, এবং সপ্তগাঁও, এই যে এই জায়গাটা সপ্তগাঁও, এটা মৌলিক জনপদ না, একটা আংশিক জনপদ। তো আংশিক জনপদ, যেমন এই যে এইখানে এই যে কক্সবাজার নিয়ে কিন্তু আরাকান জনপদ ছিল। এই ঢাকার ভিতরে এই যে মুন্সিগঞ্জ নিয়ে কিন্তু বিক্রমপুর জনপদ ছিল। এগুলো কোনো মৌলিক জনপদ না। হ্যাঁ, বুঝতে পারছেন? যেমন চন্দ্রদ্বীপ, এটা তো বঙ্গের ভিতরে, প্রথমে এখানে বঙ্গ জনপদ ছিল, পরবর্তীতে এই বরিশাল এবং পটুয়াখালী, অর্থাৎ নাব্য, বঙ্গের যে নাব্য অংশটা, ওই অংশটাই পরবর্তীতে কিন্তু চন্দ্রদ্বীপ রূপ লাভ করে। বুঝতে পারছেন? হ্যাঁ, বরিশাল, পটুয়াখালী বঙ্গের মধ্যেই, তবে পরবর্তীতে এটা চন্দ্রদ্বীপ নাম লাভ করে। ধন্যবাদ সাইম আক্তার, ধন্যবাদ সামিরা নওরিন। ওকে, পারবেন তো না? পারবেন? হ্যাঁ, একটু বলে রাখি, বড় কামতা জায়গাটা হচ্ছে কুমিল্লার ময়নামতিতে। হ্যাঁ, এরপরে হচ্ছে এই যে পুন্ড্রবর্ধন জায়গাটা হচ্ছে মহাস্থানগড়ে। এই কর্ণ সুবর্ণ এই জায়গাটা হচ্ছে মুর্শিদাবাদে। এই যে কোটিবর্ষ জায়গাটা হচ্ছে দক্ষিণ বর্ধমানে। ওকে, স্যার আবার একটু বলেন কোনটা বলবো আবার? যেটা এখন বললাম, যে বড় কামতা কোথায় এই ছিল জায়গাটা যে হচ্ছে বর্তমানে কুমিল্লার ময়নামতি। ঠিক আছে, কুমিল্লার ময়নামতি। পুন্ড্রবর্ধন এই জায়গাটা হচ্ছে মহাস্থানগড়। কর্ণ সুবর্ণ মুর্শিদাবাদ, কোটিবর্ষ দক্ষিণ বর্ধমান।
জি স্যার হয়েছে, পরে টপিকে। ওকে, আমরা তাহলে সামনের দিকে আগাই, কি বলেন? পরের টপিকে যাই। আমাদের যে পরের টপিকটা হচ্ছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, অর্থাৎ কিছু বংশ পরিচিতি, কিছু সাম্রাজ্য, এগুলো নিয়ে আমরা কথা বলবো। দুইটা পর্বে আমরা ভাগ করব বলেছিলাম, পর্ব 1 এবং পর্ব 2। পর্ব 1 প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। আমরা একটা ছকে দেখার চেষ্টা করব তথ্যগুলো। এক পাশে হচ্ছে বিষয়বস্তু, এক পাশে মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, পাল সাম্রাজ্য, সেন সাম্রাজ্য, এরকম করে আমরা ভাগ করে নিব। হ্যাঁ, এক পাশে হচ্ছে বিষয়, মৌর্য, গুপ্ত, পাল, সেন। এইবার প্রথমেই 1 নম্বরে আমাদের কাছে এদের যে রাজধানীটা সেটা আমরা আইডেন্টিফাই করব। এদের যে ধর্ম বা ধর্মীয় বিশ্বাস, সেই জিনিসটা এখানে আইডেন্টিফাই করব। পরের অংশ হচ্ছে প্রতিষ্ঠাতা বা প্রথম রাজা, এর পরের অংশে শ্রেষ্ঠ শাসক, এর পরের অংশে শেষ শাসক, এবং সর্বশেষ অংশে হচ্ছে অন্যান্য তথ্যগুলো আমরা দেখব। এই তো, এইভাবে আমরা একটা ফ্রেম কিন্তু তৈরি করে ফেললাম। রাজধানী, মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র। পাটলিপুত্র, যার বর্তমান নাম হচ্ছে পাটনা। তবে অশোকের আমলে মৌর্যদের প্রশাসনিক রাজধানী ছিল মহাস্থানগড়। অশোকের আমলে মৌর্যদের প্রশাসনিক রাজধানী ছিল মহাস্থানগড়। গুপ্তদের রাজধানীও তাই পাটলিপুত্র, মানে বর্তমান পাটনা। এই জায়গাটা ভারতের বিহার রাজ্যে। বিহার রাজ্যের রাজধানীর নাম হচ্ছে পাটনা বর্তমানে। পালদের হচ্ছে সোমপুর বিহার, এর বর্তমান নাম হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার। পাহাড়পুর বৌদ্ধ বিহার। সেনদের হচ্ছে নবদ্বীপ, বর্তমান নাম হলো নদিয়া। বর্তমান নাম হলো নদিয়া। মৌর্যদের ধর্ম তীর্থঙ্করের ধর্ম, 24 তীর্থঙ্করের জৈন ধর্ম বা জৈন ধর্ম। এরপরে অশোকের সময় থেকে কিন্তু বৌদ্ধ ধর্ম। গুপ্তদের ধর্ম সনাতন ও বৌদ্ধ। পালদের ধর্ম বৌদ্ধ। সেনদের ধর্ম হচ্ছে সনাতন। মৌর্যদের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক। শেষ শাসক হচ্ছে বৃহদ্রথ। বৃহদ্রথ। তথ্যের দিকে যদি যাই, সেটা হচ্ছে প্রথম রাজবংশ বা সাম্রাজ্য বা বংশানুক্রমিক শাসনের সূত্রপাত হয় মৌর্যদের মাধ্যমে। গ্রিকদেরকে, আর্য গ্রিকদের বিতাড়িত করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয়।
গুপ্তদের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত। শ্রেষ্ঠ হচ্ছেন সমুদ্রগুপ্ত। শেষ হচ্ছেন বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত। যদি তথ্যের অংশে যাই, এটা হচ্ছে শ্রেষ্ঠ রাজবংশ। এই গুপ্ত আমলকে বলা হয় বংশানুক্রমিক শাসনের স্বর্ণযুগ। গুপ্ত আমলকে বলা হয় বংশানুক্রমিক শাসনের স্বর্ণযুগ। তবে একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে হুন জাতির আক্রমণে এই বংশের পতন ঘটে। হুন জাতিটা হচ্ছে মঙ্গোলিয়ার একটা দুর্ধর্ষ যাযাবর জাতি। তাদের উদ্দেশ্য হচ্ছে ধন সম্পত্তি লুটপাট করা, হত্যা করে বা মেরে ধন সম্পত্তি লুটপাট জোরপূর্বক। পালদের প্রতিষ্ঠাতা গোপাল। শ্রেষ্ঠ হচ্ছেন ধর্মপাল। শেষ হচ্ছেন মদন পাল। তথ্য: পালরা হচ্ছে দীর্ঘস্থায়ী রাজবংশ, দীর্ঘস্থায়ী শাসন। প্রায় 400 বছর তারা শাসন করে। একটা বিদ্রোহ হয় যার নাম হচ্ছে কৈবর্ত বা বরেন্দ্র বিদ্রোহ, অর্থাৎ জেলেদের বিদ্রোহ। এই পাল আমলে হয়। সেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন সামন্ত সেন। তবে সামন্ত সেন প্রতিষ্ঠাতা হলেও বিস্তার কিন্তু করতে পারে নাই। সেই জন্য হেমন্ত সেনকে প্রতিষ্ঠাতা বলে পরবর্তীতে যারা ইতিহাস রচনা করেন তারা চিহ্নিত করেন। শ্রেষ্ঠ শাসক বিজয় সেন। শেষ রাজা হচ্ছেন লক্ষণ সেন, তবে শেষ শাসক হচ্ছেন কেশব সেন। এটা হচ্ছে শেষ বংশ, অর্থাৎ সেন বংশের পতনের মাধ্যমেই আমাদের এই ভূখণ্ডে বংশানুক্রমিক শাসন শেষ হয় এবং মুসলিম শাসন শুরু হয়। মুসলমানদের শাসন শুরু এই সেনদের পতনের মাধ্যমে। এই তো সুন্দর করে তথ্যগুলো লিখে রাখেন, হ্যাঁ। তারপর আমরা একটু টুকটাক কথা বলবো না। ওকে, লিখে শেষ করেছেন? স্যার একটু বাতাসে। বাকি আছে না? শেষ করেন। তার লেখা শেষ। হুম, ওকে, থ্যাংক ইউ। ওকে, তো টপিকের নাম হচ্ছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। বিভিন্ন রকম রাজবংশ বা সাম্রাজ্যের মাধ্যমে কিন্তু রাজনৈতিক সামনে গিয়ে প্রভাবিত হয়। তো আলেকজান্ডার নাম হচ্ছে সেলিউকাস। সেলিউকাসকে পরাজিত করেন চন্দ্রগুপ্ত মৌর্য তথা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী চাণক্য, এবং এর মাধ্যমেই কিন্তু গ্রিকদের পতন হয় এবং মৌর্য সাম্রাজ্য কিন্তু আমাদের এইখানে তাদের শাসন ব্যবস্থা শুরু করে। তো মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র,
যার বর্তমান নাম হচ্ছে পাটনা, যেটা বর্তমানে ভারতের বিহার রাজ্যে কিন্তু পড়ছে। হ্যাঁ, তাদের ধর্ম প্রথমে ছিল জৈন ধর্ম। জৈন ধর্ম হচ্ছে ওই যে 24 জন তীর্থঙ্করের যে ধর্ম সেটা হচ্ছে জৈন ধর্ম। আর পরবর্তীতে অশোকের সময় কিন্তু অশোক এই তাদের বংশের ধর্মটাকে বৌদ্ধ ধর্মে কিন্তু রূপান্তরিত করেন। তো এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং শ্রেষ্ঠ শাসক হচ্ছেন অশোক। অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন, যেটা আমরা পর্ব 2-এ এটা নিয়ে কথা বলবো। আর মৌর্য বংশের সর্বশেষ শাসকের নাম হচ্ছে বৃহদ্রথ। তো গ্রিকদেরকে বিতাড়িত করার মাধ্যমে কিন্তু মূলত এই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এরপরে আসে গুপ্ত সাম্রাজ্য। গুপ্তদের রাজধানী পাটলিপুত্র। সনাতন এবং বৌদ্ধ ধর্মের শাসক ছিলেন তারা। প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হয়। সর্বশেষ শাসক হচ্ছেন বিষ্ণুগুপ্ত। এটা শ্রেষ্ঠ রাজবংশ, কারণ রাজ্য বিস্তার, জ্ঞান এবং বিজ্ঞানের প্রসার হয়েছিল সবচেয়ে বেশি গুপ্ত সাম্রাজ্যের আমলে। তবে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেটা হচ্ছে মঙ্গোলিয়ার একটি দুর্ধর্ষ যাযাবর জাতি, জাতিটার নাম হচ্ছে হুন জাতি। এই হুন জাতির এক আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের কিন্তু পতন হয়। এরপরে আপনারা জানেন যে শশাঙ্ক ক্ষমতায় আসে, শশাঙ্কের পরে হর্ষবর্ধন। এরপরে হচ্ছে মাৎসন্যায় দেখা দেয়। মাৎসন্যায় পরবর্তী সময়ে আমাদের এই ভূখণ্ডে আরেকটা শাসন ব্যবস্থা কিন্তু চালু হয়, একটা সাম্রাজ্য চালু হয়, নাম হচ্ছে পাল সাম্রাজ্য। পালদের রাজধানী ছিল সোমপুর বিহার, যার বর্তমান নাম হচ্ছে পাহাড়পুর বিহার। এটা জানেন আপনার আমাদের একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো তাদের ধর্ম ছিল বৌদ্ধ। প্রতিষ্ঠাতা গোপাল, শ্রেষ্ঠ হচ্ছেন ধর্মপাল, সর্বশেষ শাসক হচ্ছে মদন পাল। মদন পাল অপশনে না থাকলে দেখবেন রামপাল আছে কিনা, রামপালও কিন্তু আপনারা চুজ করতে পারেন যদি মদন পাল অপশনে না থাকে। তো এটা হচ্ছে বংশানুক্রমিক শাসন ব্যবস্থার মধ্যে দীর্ঘস্থায়ী শাসন ব্যবস্থা। প্রায় 400 বছর তারা শাসন করে। তাছাড়া চর্যাপদ রচিত হয় কিন্তু পাল আমলে, এবং এই পাল আমলে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেটা হচ্ছে কৈবর্ত বা বরেন্দ্র বিদ্রোহ হয় দ্বিতীয় মহীপালের আমলে, জেলেদের বিদ্রোহ, যার মাধ্যমে এই বরেন্দ্র যে জনপদটা সেটা কিন্তু জেলেদের বা কৈবর্তদের দখলে চলে গিয়েছিল। সেন সাম্রাজ্য, রাজধানী ছিল নবদ্বীপ মানে নদিয়া। ধর্ম হচ্ছে সনাতন। তাদের প্রতিষ্ঠাতা যদিও সামন্ত সেন, তবে সামন্ত সেন রাজ্য বিস্তার করতে পারেনি বিধায় হেমন্ত সেনকেই প্রতিষ্ঠাতা বা প্রকৃত প্রতিষ্ঠাতা বলে ধরে নেওয়া হয়। শ্রেষ্ঠ শাসক হচ্ছেন বিজয় সেন এবং সর্বশেষ শাসক হচ্ছেন যদিও লক্ষণ সেন, তবে লক্ষণ সেনের মৃত্যুর পরও তার পুত্র কেশব সেন কিন্তু কিছু অংশের কিন্তু শাসন করেছিলেন। বিধায় কেশব সেন হচ্ছেন সর্বশেষ শাসক। 1230 সাল পর্যন্ত তিনি শাসন করেন। আমরা জানি লক্ষণ সেন 1204 সাল পর্যন্ত ওই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কাছে পরাজিত হন, এবং এর মাধ্যমে মুসলিম শাসন কিন্তু শুরু হয়। অর্থাৎ প্রথম বংশ মৌর্য, শ্রেষ্ঠ গুপ্ত, দীর্ঘস্থায়ী পাল, শেষ রাজবংশটার নাম হচ্ছে সেন বংশ। গ্রিকদেরকে বিতাড়িত করে মৌর্য সাম্রাজ্য এবং সেনদের পতনের মাধ্যমে মুসলিম শাসন ব্যবস্থা কিন্তু শুরু হয়। এই হচ্ছে পর্ব 1-এর তথ্য আলোচনা। ওকে, কি পারবেন না? হুম, স্যার ধন্যবাদ। এদের শাসনকাল সহ লিখে দিতেন তাহলে সুবিধা হতো আমাদের বুঝতে। শাসনকালগুলো লিখতে পারেন, পরীক্ষায় আসে না সেই জন্য আসলে। খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব 321 অব্দ থেকে 150 অব্দ পর্যন্ত। গুপ্ত
এই তো স্যার খ্রিস্টপূর্ব আর হচ্ছে খ্রিস্টাব্দে এটা কিভাবে হিসাব করা হয় একটু বোঝা বলুন। খ্রিস্টপূর্ব হইতাছে যেমন মনে করেন যে 500, আমরা বলি না 500 বছর, খ্রিস্টাব্দ 1 থেকে 500। খ্রিস্টপূর্ব হইতাছে দূরে থাকে, দূরের থেকে আস্তে 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 শূন্যের সাথে মিলে, অর্থাৎ উল্টা দিক থেকে আসে। আর আমরা যেমন 2024 এরপরে আসবে 25, কিন্তু খ্রিস্টপূর্বে হচ্ছে 2025 এরপরে 2024, একটু রিভার্সের দিকে আস্তে আস্তে শূন্যের সাথে মিলবে, শূন্য থেকে এরপরে 1 থেকে খ্রিস্টাব্দ শুরু হয়। হ্যাঁ, ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম সজীব স্যার। অবশ্যই স্ক্রিনশট নিবেন, অবশ্যই নেন, নিয়ে নেন। ওকে, চলেন আমরা পরের অংশে যাই। পরের অংশে মানে পর্ব 2, এখানে আমরা বেশ কয়েকটা অংশ নিয়ে কথা বলবো যেগুলো আমরা প্রথম পর্বে লিখতে পারি নাই। হ্যাঁ, পর্ব 2 প্রথমেই আমরা দেখব যে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে নিয়ে। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে চাণক্য, তবে তার একটা ছদ্মনাম ছিল। ছদ্মনামটা হচ্ছে কৌটিল্য। এই কৌটিল্য ছদ্মনামে তিনি একটা গ্রন্থ রচনা করেন। গ্রন্থটার নাম হচ্ছে অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্র গ্রন্থটা কিন্তু 15 খণ্ডে বিভক্ত ছিল। এই অর্থশাস্ত্র গ্রন্থটাকে বলা হয় বিশ্বের প্রথম রাজনীতি কোষ। বিশ্বের প্রথম রাজনীতি কোষ। ধন্যবাদ মুক্তার সরকার, ধন্যবাদ। তো চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী, তার নাম চাণক্য, তার ছদ্মনাম কৌটিল্য। কৌটিল্য ছদ্মনামে তার রচিত গ্রন্থ হচ্ছে অর্থশাস্ত্র। খণ্ড ছিল 15টা। এটাকে বলা হয় বিশ্বের প্রথম রাজনীতি কোষ বা পূর্ণাঙ্গ বই। আচ্ছা, থ্যাংক ইউ। এইবার আমরা একটু অশোকের কাছে যাব। কলিঙ্গের যুদ্ধ, এই কলিঙ্গের যুদ্ধটা খ্রিস্টপূর্ব 261 অব্দে হয়। কলিঙ্গ জায়গাটা বর্তমানে ভারতের উড়িষ্যা রাজ্যে, হ্যাঁ, ওডিশা। কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, এবং তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণের পরে বৌদ্ধ ধর্মকে সারা বিশ্বের ধর্মে পরিণত করার জন্য কিন্তু চেষ্টা করেন, যেমনটা করেছিলেন রোমের একজন সম্রাট যার নাম হচ্ছে কনস্ট্যান্টাইন। কনস্ট্যান্টাইন খ্রিস্টান ধর্মকে সারা বিশ্বের কাছে প্রচার করার চেষ্টা করেন, এবং অশোক বৌদ্ধ ধর্মকে সারা বিশ্বের কাছে প্রচার করার চেষ্টা করেন। তো দুইজনকে কম্পেয়ার করে অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। তাহলে অশোককে কি বলা হয়? বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। কনস্ট্যান্টাইন। এরপরে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমল, সবচেয়ে বেশি গুপ্ত সাম্রাজ্যে সবচেয়ে বেশি জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটে, শিক্ষার প্রসার ঘটে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে।
কারণটা কি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে নবরত্নের আগমন ঘটে। নবরত্নের আগমন ঘটে। এই যে নবরত্নের মধ্যে অন্যতম কে কে একটু দেখে রাখি। একজন হচ্ছেন আর্যভট্ট। আর্যভট্ট কি করেন? প্রথম শূন্য সংখ্যাটির ধারণা প্রদান করেন। তাছাড়া তিনি পৃথিবীর আহ্নিক গতি ও বার্ষিক গতির ধারণা দেন। তাছাড়া কিন্তু আপনারা জানেন যে পাটিগণিতের জনক কিন্তু আর্যভট্ট। এরপরে মহাকবি কালিদাস, তার মহাকাব্যের নাম হচ্ছে মেঘদূত। মেঘদূত। এরপর একজন জ্যোতির্বিদ, তার নাম হচ্ছে বরাহমিহির। বৃহৎ সংহিতা, তার জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গ্রন্থটার নাম হচ্ছে বৃহৎ সংহিতা। এরপরে আমরা জানি যে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর শশাঙ্ক ক্ষমতায় আসেন। বাংলার প্রথম ও স্বাধীন রাজা শশাঙ্ক। এবং আপনারা জানেন যে শশাঙ্ক সর্বপ্রথম সবগুলো জনপদকে গৌড় নামে একত্রিত করেন। এই জন্য তাকে বলা হয় গৌড়েশ্বর বা গৌড়রাজ। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ, অর্থাৎ বর্তমান মুর্শিদাবাদ, যেটা গৌড় জনপদের রাজধানী কর্ণসুবর্ণ। তার মৃত্যুর পর, মানে শশাঙ্কের মৃত্যুর পর, মাৎস্যনে উদ্ভব ঘটে। এই মাৎস্যনে মানে হলো অরাজক বা বিশৃঙ্খল অবস্থা। বিশৃঙ্খল অবস্থা, এটা সপ্তম থেকে অষ্টম শতকে হয়, প্রায় 100 বছর এই অবস্থা চলমান থাকে। এখানে কিছু তথ্য, আরো কিছু তথ্য আমরা দেখব, হ্যাঁ, একটু পরেই। আপনি এটা লিখে শেষ করেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহেদী হাসান নীরব। থ্যাংক ইউ হাবিবা জান্নাত। ওকে, তথ্যগুলো লিখে নেন, এরপর আমি এগুলো নিয়ে একটু টুকটাক আলোচনা করি। স্যার মাঝশূন্যে বিশৃঙ্খল অবস্থা ওইটা কি লিখছেন? মাৎস্যনে একটা সংস্কৃত শব্দ, বুঝছেন? মাৎস্যনে শব্দের অর্থ হলো বিশৃঙ্খল অবস্থা। মাৎস্যনে এই অবস্থাটা কখন তৈরি হয়, মানে কখন ছিল? প্রায় 100 বছর আগে এই বিশৃঙ্খল অবস্থা কিন্তু বিদ্যমান ছিল আমাদের ভূমিতে। আলহামদুলিল্লাহ মাসুম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? তো দেখতেই পাচ্ছি একটা যুদ্ধ, কলিঙ্গের যুদ্ধ। কলিঙ্গ এই জায়গাটা হচ্ছে ভারতের বর্তমানে উড়িষ্যা রাজ্যে। ওকে, এই কলিঙ্গ রাজের সাথে সম্রাট অশোকের একটি খুব
ভয়াবহ একটা যুদ্ধ হয়, খুব রক্তক্ষয়ী একটা যুদ্ধ হয়। আপনারা বইতে পড়বেন প্রায় লক্ষাধিক মানুষ মারা যায়, মানে উভয় পক্ষ থেকেই প্রচুর লোক মারা যায়। কলিঙ্গ রাজ্যের সৈন্য মারা যায়, মৌর্য সাম্রাজ্যের সৈন্যও কিন্তু মারা যায়। এবং ইতিহাসবিদরা এই যুদ্ধটাকে বর্ণনা করছেন এইভাবে: কলিঙ্গের ময়দানের পাশে একটা নদী প্রবাহিত হয়েছে, যার নাম হচ্ছে দায়া নদী। ওই দিন দায়া নদীর যে পানি, সেটা পানির রং ছিল না, লাল হয়ে গিয়েছিল মানুষের রক্তে। হ্যাঁ, তো এই কলিঙ্গের যুদ্ধের যে ভয়াবহতা বা ডেভাস্টেটিং সিচুয়েশন, এটা দেখে অশোক গ্রহণ করেন একটা নতুন ধর্ম, বৌদ্ধ ধর্ম। এবং তিনি কনস্ট্যান্টাইনের মতো, কনস্ট্যান্টাইন যেমন খ্রিস্টান ধর্মকে সারা বিশ্বের কাছে প্রচার করার চেষ্টা করেন, অশোক ঠিক তেমনি বৌদ্ধ ধর্মকে সারা বিশ্বের কাছে প্রচার করার চেষ্টা করেন। বিধায় অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। আমরা জানি গুপ্ত সাম্রাজ্য হচ্ছে শ্রেষ্ঠ সাম্রাজ্য বংশানুক্রমিক শাসনের ক্ষেত্রে। এটাকে, এই সাম্রাজ্যকে বংশানুক্রমিক শাসনের স্বর্ণযুগও কিন্তু বলা হয়। কেন? কারণ দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে সবচেয়ে বেশি শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির প্রসার ঘটে। নবরত্নরা আগমন করেন এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। নবরত্নের মধ্যে অন্যতম ছিলেন আর্যভট্ট। আর্যভট্ট সর্বপ্রথম শূন্য সংখ্যার ধারণা দেন। তিনি পাটিগণিতের জনক এবং সর্বপ্রথম পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতির ধারণাও কিন্তু প্রদান করেছিলেন। এরপরে হচ্ছে মহাকবি কালিদাস। তিনি একটা মহাকাব্য রচনা করেন যার নাম হচ্ছে মেঘদূত। একজন জ্যোতির্বিদ বরাহমিহির, তিনি রচনা করেছেন একটা জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বৃহৎ সংহিতা। এরপরে গুপ্ত সাম্রাজ্যের পতনের পরে বাংলার একজন স্বাধীন রাজা ক্ষমতায় আসেন। তিনি হচ্ছেন রাজা শশাঙ্ক। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। কেন? কারণ তিনি সবগুলো জনপদকে সর্বপ্রথম গৌড় নামে একত্রিত করেছিলেন। হ্যাঁ, সেই জন্য রাজধানীটা ছিল কর্ণসুবর্ণ, কারণ গৌড়ের রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ। তো শশাঙ্কের মৃত্যুর পরে একটা খুব অরাজক বা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। সবাই হতে চায় শশাঙ্ক। ফলে যেটা হয়, বড় বড় জমিদাররা ছোট জমিদারদেরকে হত্যা করে তাদের জায়গা দখল করা শুরু করে। একটা পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে খাওয়ার চেষ্টা করলে সেখানে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়, ঠিক একই রকম বড় জমিদার যখন ছোট জমিদারদেরকে গ্রাস করে তাদের জায়গাগুলো দখল করা শুরু করে, তখন কিন্তু সমাজে একটা অরাজক বা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়, যেটাকে সংস্কৃত ভাষায় বলা হয় মাৎস্যন্যায়। সপ্তম থেকে অষ্টম শতকে প্রায় 100 বছর কিন্তু আমাদের এই ভূখণ্ডে মাৎস্যন্যায় অবস্থা বিরাজমান ছিল। ওকে, আমরা সামনের দিকে একটু মুভ করি, এই টপিকের আরো কিছু অংশ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তানভীর স্যার, শরীর কেমন আর কোথায় আছেন আপনি জানাবেন? ওকে, এইবার আমরা এই এই ওই টপিকেরই আরেকটা অংশ বাকি আছে, সেটা একটু লিখবো আমরা। দ্বিতীয় মহিপালের আমলে, দ্বিতীয় মহিপাল এর আমলে কৈবর্ত বা বরেন্দ্র বিদ্রোহ হয়। কৈবর্ত বা বরেন্দ্র বিদ্রোহ হচ্ছে জেলেদের বিদ্রোহ। মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করে এমন একটা কমিউনিটি, তাদের বিদ্রোহ। এই জেলেদের বিদ্রোহ মানে কৈবর্ত তথা বরেন্দ্র বিদ্রোহের নেতা ছিল দিব্য। 1070 থেকে 1075 সালের মধ্যে এই বিদ্রোহটা কিন্তু চলমান ছিল। সমুদ্রগুপ্তকে, গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হয়। সমুদ্রগুপ্তকে বলা হয় প্রাচীন ভারতের নেপোলিয়ান।
এরপর আমরা কিছু স্থাপনা দেখব। স্থাপনা সেটা হচ্ছে আমাদের দিনাজপুর, একটা দেখব হচ্ছে নওগাঁয়, একটা দেখব ঢাকায়। দিনাজপুরে রামসাগর দিঘি, নওগাঁয় সোমপুর বিহার, ঢাকায় বাংলাদেশের জাতীয় মন্দির, এটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। রামসাগর দিঘি নির্মাণ করেছেন রামপাল। সোমপুর বিহার নির্মাণ করেছেন ধর্মপাল। ঢাকেশ্বরী নির্মাণ করেছেন বল্লাল সেন, সেন বংশের একজন রাজা বল্লাল সেন। এই বল্লাল সেন কিন্তু কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। কৌলিন্য প্রথা হচ্ছে সনাতন ধর্মের জাত, গোত্র এবং বর্ণ প্রথার সংস্কার। হ্যাঁ, কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। এবার দুইটা গ্রন্থ, একটা হচ্ছে রামচরিত, আরেকটা হচ্ছে হর্ষচরিত। রাজা রামপালের স্তুতিমূলক বা তার জীবন কাহিনী নিয়ে রচিত একটা গ্রন্থ, জীবনী গ্রন্থ রামচরিত। এই গ্রন্থটার লেখক সন্ধ্যাকর নন্দী। আর হর্ষবর্ধন, শশাঙ্কের পরে হর্ষবর্ধন পুষ্যবতী বংশের একজন শাসক, তার জীবন নিয়ে রচিত গ্রন্থ হর্ষচরিত, এটা লিখেছেন বাণ ভট্ট। বাণ ভট্ট। এই তো তথ্যগুলো লিখে রাখেন সুন্দর করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাবধানে থাকবেন, মশারি টাঙায় ঘুমাবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন পুরোপুরি। তো সবাই লিখছেন তো না? লেখা শেষ হলে এখানে দুই একটা বিষয় নিয়ে একটু কথা বলি। লেখা শেষ। লেখা শেষ না? আচ্ছা, তো দেখেন একটা বিদ্রোহ হয়, আমি বলছিলাম পাল আমলে বিদ্রোহ হয়। বিদ্রোহটার নাম হচ্ছে কৈবর্ত বা বরেন্দ্র বিদ্রোহ। দ্বিতীয় মহিপালের আমলে হয়। দ্বিতীয় মহিপাল পাল বংশের একজন কট্টর বৌদ্ধ ধর্মের অনুসারী রাজা। ঠিক আছে, তিনি তার রাজ্যে ঘোষণা দেন, আজকে থেকে আমার রাজ্যে সকল ধরনের জীব হত্যা নিষিদ্ধ। ফলে যেটা হয়, মাছ ধরাও কিন্তু বন্ধ। তখনকার দিনে মৎস্য উৎপাদন, মৎস্য ধরা বিক্রি করা জনিত একটা বিরাট কমিউনিটি কিন্তু গড়ে উঠেছিল। সেটাকে কৈবর্ত বলা হতো, মানে জেলেদের একটা কমিউনিটি। তো তারা এই ঘোষণাটা দেওয়ার পরে দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তাদের নেতৃত্ব দিয়েছিলেন একজন ইয়ং নেতা, তার নাম হচ্ছে দিব্য। 1070 থেকে 1075 সাল পর্যন্ত কিন্তু এটা চলমান ছিল। এই বিদ্রোহে দিব্য কিন্তু দ্বিতীয় মহিপালকে পরাজিত করে আমাদের যে বরেন্দ্র জনপদটা না, সেটা কিন্তু দখল করেছিল প্রায় 20 বছর। সেই জন্য এই বিদ্রোহের অপর নাম হচ্ছে বরেন্দ্র বিদ্রোহ। সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হয়। নেপোলিয়ান ছিলেন একজন শক্তিশালী মিলিটারি শাসক। ঠিক একই রকম সমুদ্রগুপ্ত কিন্তু সর্বপ্রথম প্রাচীন ভারতে মিলিটারি বাহিনী গঠন করেছিলেন, বিধায় সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হয়। এরপরে দিনাজপুরে রামসাগর দিঘি নির্মাণ করেছেন রামপাল। নওগাঁয় সোমপুর বিহার নির্মাণ করেছেন ধর্মপাল। ঢাকায় ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেছেন বল্লাল সেন। তাছাড়া তিনি সনাতন ধর্মের এরপরে হচ্ছে বর্ণপ্রথা, গোত্রপ্রথা ইত্যাদি সংস্কার করেন। এটাকে কৌলিন্য প্রথা বলা হয়। হ্যাঁ, আর রামপালের জীবন নিয়ে রচিত গ্রন্থ রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী।
আর হর্ষবর্ধনের জীবন নিয়ে রচিত গ্রন্থ হর্ষচরিত লিখেছেন বাণভট্ট। ওকে, এই হচ্ছে আমাদের পর্ব 2। এর পরের অংশে আমরা কিছু পরিব্রাজক নিয়ে কথা বলবো। পরিব্রাজক, কৌলিন্য প্রথাটা কৌলিন্য প্রথা হচ্ছে সনাতন ধর্মের গোত্র এবং বর্ণ প্রথার সংস্কার। গোত্র এবং বর্ণ প্রথার সংস্কারকে, সনাতন ধর্মের গোত্র এবং বর্ণ প্রথার সংস্কারকে বলা হয় কৌলিন্য প্রথা। জি স্যার বুঝতে পারছি। ফিয়ামানিল্লাহ তানভীর স্যার। এবার আমরা আসব পরিব্রাজক। প্রাচীন বাংলায় আগমনকারী কিছু পরিব্রাজকদেরকে নিয়ে আমরা কথা বলবো। পরিব্রাজক যারা ভ্রমণ করে, ঘুরে এবং শিখে, অর্থাৎ শিক্ষার উদ্দেশ্যে ভ্রমণ যা করে তাদেরকে পরিব্রাজক বলা হয়। প্রথমে লিখবো মেগাস্থিনিসের নাম। মেগাস্থিনিস, তিনি প্রাচীন গ্রিস থেকে আমাদের এই ভূখণ্ডে আগমন করেন। তিনি আগমন করেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। এবং আগমন করে তিনি একটা গ্রন্থ রচনা করেন। নাম হচ্ছে ইন্ডিকা। ইন্ডিকা গ্রন্থে তিনি মৌর্য বংশের বা মৌর্য আমলের পরিবেশ, প্রকৃতি, মানুষের জীবনধারা এগুলো নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন বা লিখেছেন। দ্বিতীয়তে যিনি আসলেন তিনি হচ্ছেন একজন চৈনিক পরিব্রাজক, তার নাম হচ্ছে ফাহিয়েন। ফাহিয়েন চীন থেকে আগমন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। তার রচিত গ্রন্থ হচ্ছে ফোকুও কিং। এই গ্রন্থে তিনি গুপ্ত সাম্রাজ্যের পরিবেশ, প্রকৃতি এবং মানুষের জীবনধারা নিয়ে কিন্তু কথা বলেছেন বা লিখেছেন। 3 নাম্বার হিউয়েন সাং। হিউয়েন সাংও চীন থেকে আসছেন। তিনি এসেছেন হর্ষবর্ধনের আমলে। ওই সময় তার রচিত গ্রন্থটা হচ্ছে সিদ্ধি। এই সিদ্ধি গ্রন্থটা তিনি নালন্দা মহাবিহার, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় যেটা বিহারে, নালন্দা মহাবিহারের অধ্যক্ষ শিলভদ্রকে তিনি কিন্তু উৎসর্গ করেছিলেন, কারণ শিলভদ্র ছিল এই হিউয়েন সাং এর শিক্ষাগুরু বা দীক্ষাগুরু। 4 নম্বরে আসলেন আমাদের সবার প্রিয় পরিচিত ইবনে বতুতা। তিনি চীন থেকে আগমন করেন। তিনি বাংলায় আগমন করেন 1346 সালে। তিনি আগমন করেন ফখরুদ্দিন মোবারক শাহের আমলে এবং তিনি একটা গ্রন্থ রচনা করেন। ইবনে নাম বতুতা হচ্ছে মরক্কো হবে না কিতাবুল, স্যার? ইবনে বতুতা মরক্কো থেকে আগমন করেন না? হ্যাঁ মরক্কো থেকে। আচ্ছা, ইবনে বতুতা আগমন করেন মরক্কো থেকে। মরক্কো থেকে তিনি 1346 সালে আগমন করেন বাংলায় ফখরুদ্দিন মোবারক শাহের আমলে এবং তার রচিত গ্রন্থ কিতাবুল রেহেলা। এই কিতাবুল রেহেলা বইতে তিনি আমাদের বাংলা নিয়ে একটা কমেন্ট করেন। সেটা হচ্ছে বাংলাকে তিনি দোজকিপুর নিয়ামত, ঠিক আছে, বা ধন সম্পদপূর্ণ নরক বলে আখ্যায়িত করেন। কারণ তিনি যে জায়গাটায় আসেন সেটা হচ্ছে সোনারগাঁ। সোনারগাঁ আগমন করে, সেখানে তো যেহেতু নদী বন্দর সবচেয়ে বড়, ব্যবসা বাণিজ্য কেন্দ্র অনেক আগে থেকেই, সেখানে সে গিয়ে দেখলো যে মানুষের পোশাক আশাক, জীবনধারা, কথাবার্তা সবকিছু ভালো, খাবার দাবার ভালো, কিন্তু পরিবেশ প্রকৃতি ভালো না। তাছাড়া প্রতি বছরই বন্যা, খরা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে।
সেই জন্য সে ডাবল স্ট্যান্ডার্ড একটা কমেন্ট করে, সেটা হচ্ছে ধন সম্পদপূর্ণ নরক। ওকে, এরপরে আসেন হচ্ছে মাহুয়ান। তিনি চীন থেকে আগমন করেন। তিনি আগমন করেছেন গিয়াসুদ্দিন আজম শাহের আমলে। গিয়াসুদ্দিন আজম শাহ তিনি আমাদের এই যে সমুদ্র বঙ্গোপসাগর নিয়ে একটা গ্রন্থ লিখেছেন। গ্রন্থটার নাম হচ্ছে ইং ইয়া সাংলান। ইং ইয়া সাংলান, বঙ্গোপসাগরের জরিপ নিয়ে তিনি এই গ্রন্থটা লিখেছিলেন। তথ্যগুলো লিখে রাখেন, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। 41-43 BCS এখান থেকে প্রশ্ন আসছিল। স্যার লেখা শেষ। তাহলে মেগাস্থিনিস আসেন গ্রিস থেকে, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে গ্রন্থ লিখেন ইন্ডিকা। ফাহিয়ান চীন থেকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে গ্রন্থ লিখেন ফোকুও কিং। হিউয়েন সাং চীন থেকে, হর্ষবর্ধনের আমলে গ্রন্থ লিখেছেন সিদ্ধি। নালন্দা মহাবিহারের অধ্যক্ষ শিলভদ্রকে, অর্থাৎ তার দীক্ষা গুরুকে তিনি এই বইটা উৎসর্গ করেছিলেন। ইবনে বতুতা মরক্কো থেকে আসেন 1346 সালে বাংলায় সোনারগাঁওতে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে এবং গ্রন্থ লিখেন কিতাবুল রেহেলা। মাহুয়ান চীন থেকে আগমন করেন গিয়াসুদ্দিন আজম শাহের আমলে এবং গ্রন্থ লিখেন ইং ইয়াস সাংলান। বঙ্গোপসাগর নিয়ে বা সমুদ্র নিয়ে তিনি এই গ্রন্থটা কিন্তু রচনা করেছিলেন। পরবর্তী টপিক, ইসলাম কিভাবে আসলো, সুলতানি আমল। হ্যাঁ, ইসলাম কিভাবে আসলো? তো প্রথমে হচ্ছে উপমহাদেশে, এরপরে হচ্ছে বাংলায়, 712 সাল মুহাম্মদ বিন কাসিম তিনি সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করে উপমহাদেশে বা ভারতবর্ষে ইসলামের সূচনা করেন। অপরদিকে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি নদিয়ার রাজা লক্ষণ সেনকে স্যার দুইবার দিয়ে বিন লিখছে, মুহাম্মদ বিন কাসিম বিন। লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় ইসলামের সূচনা করেন। কিন্তু 1206 সালে ঠিক 2 বছর পর 1206 সালে আততায়ীর হাতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কিন্তু পরাজিত হন, নিহত হন। অর্থাৎ সেখানে কিন্তু বাংলায় ইসলামের সূচনা হয় ঠিকই, কিন্তু ইসলামের শাসন কিন্তু দীর্ঘস্থায়ী হয় না বা প্রতিষ্ঠিত হয় না। হ্যাঁ, তো 1206 সালে এই বাংলার শাসন ব্যবস্থাটাকে দিল্লির অধীনে নিয়ে যাওয়া হয়, দিল্লি সালতানাতের অধীনে। দিল্লি সালতানাত থেকেই এটা পরিচালিত হতো। 1338 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি বাহরাম খানের একজন বর্মরক্ষক। তিনি যেটা করেন সেটা হচ্ছে
দিল্লির প্রতিনিধি বা দিল্লির থেকে নিয়োগপ্রাপ্ত শাসক কদর খান, সোনারগাঁয়ের শাসক ছিলেন কদর খান, এই কদর খানকে পরাজিত করে সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেন। অর্থাৎ স্বাধীন সুলতানি আমল প্রতিষ্ঠিত হয় 1338 সালে। ফখরুদ্দিন মোবারক শাহ এটা কিন্তু প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে কিন্তু স্বাধীন সুলতানি আমল প্রতিষ্ঠিত হয়। এখানে আরেকটা তথ্য লিখবেন, সেটা হচ্ছে 1338 স্বাধীন সুলতানি আমল প্রতিষ্ঠা। এই আমলের প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মোবারক শাহ। লিখেন। অর্থাৎ আগামীকালকে ক্লাসে আমরা এই স্বাধীন সুলতানি আমল অর্থাৎ ফখরুদ্দিন মোবারক শাহ থেকে শুরু করে স্বাধীন সুলতানি আমলে যে শাসকরা শাসন ব্যবস্থাটা জারি রেখেছিলেন 1538 সাল পর্যন্ত, সেই শাসন ব্যবস্থাটা আমরা দেখব। হ্যাঁ, আপনাদের লেখা শেষ হলে এখনকার ক্লাসটা কিন্তু এখানেই শেষ হবে। ওকে, লেখা শেষ করেছেন? জি স্যার। ওকে, চলেন আমরা একটু ওভারভিউ করি আজকে আমরা এই ক্লাসে কি কি দেখলাম। হ্যাঁ, তো আমরা প্রথমে কিন্তু সিলেবাসটা আলোচনা করছি, 6টা অংশে ভাগ করছিলাম, ওই অংশটা আমরা দেখলাম। এর পরের অংশে আমরা প্রথম লেকচারের টপিকগুলো কিন্তু দিয়েছি, তাই না? আচ্ছা, এরপরে আমরা বাঙালি জাতির উদ্ভব এই অংশটা একটা মানে হচ্ছে ডেটা টি চার্টের মাধ্যমে কিন্তু দেখেছি কিভাবে কিভাবে আসলো, কোত্থেকে আসলো। এরপরে জনপদ নিয়ে আলোচনা, একটা মানচিত্রের মাধ্যমে আমরা জনপদ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি, কোনটা কোথায় অবস্থিত ছিল। এরপরে হচ্ছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, একটা ছকের মাধ্যমে আমরা বিভিন্ন বংশের তথ্যগুলো কিন্তু দেখেছি। এর পরের অংশে আমরা পর্ব 2-তে আমরা কিন্তু আলোচনা করেছি হচ্ছে যে বাকি অংশটা মানে কোন সময় কোন শাসক কোন ঘটনাটা ঘটান বা কার আমলে কে আগমন করে এই বিষয়টা, এখানেও ঠিক তাই, কে কি নির্মাণ করে। এরপরে পরিব্রাজকরা কোন জায়গা থেকে আসছে, আইসা কি বই লিখছে, কার আমলে আসছে সেটা দেখেছি। সর্বশেষে হচ্ছে বাংলায় কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হলো সেই অংশটা আমরা দেখেছি। ওকে, আমরা এখনকার ক্লাসটা না এখানেই শেষ করছি। হ্যাঁ, কালকে আমরা স্বাধীন সুলতানি আমল থেকে মানে হচ্ছে শুরু করব। এখন সুলতানি আমলটা দেখলাম, আগামীকালকে স্বাধীন সুলতানি আমল থেকে শুরু করব। ওকে।